যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে। এই বাংলাদেশে কোনোদিনও সম্ভব না, কারণ বিএনপি জামাতকে তো প্রতিহত করে তাদের নিয়তি। আপনাকে ধারণা করছেন যে আপনারা হয়তো ভবিষ্যতে একটা দল গঠন করবেন। দুর্নীতিগ্রস্ত বিএনপি যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন বাংলাদেশে নিজের যোগ্যতা অন্য দলের যদি 50টি আসন কেউ পায় তারা পাক। অলরেডি ভাগ বাটোয়ারা লুটপাট একটা শুরু হয়ে গেছে। যেতে না যেতে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। বিএনপিকে কখনোই ক্ষমতা দেওয়া হবে না, এটা সবাই বলতেছে। এই নিয়ে কোটা আন্দোলনের সমন্বয়করাও অনেক কথা বলে। আপনারা তো এইটা জানেন যে তারা কিন্তু নতুন একটা দল গঠন করবে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ সরকারের কিন্তু পতন হয়েছে, এরপর থেকে কিন্তু বিএনপিরা অনেক উল্লাস করতেছে এবং হইচই করতেছে। এই নিয়ে কিন্তু কোটা আন্দোলনের সমন্বয়করা অনেক কথা বলতেছে তাদেরকে ক্ষমতা দেওয়া নিয়ে। দর্শক শ্রোতা, সবার বক্তব্যই কিন্তু দেখাবো বিএনপিকে নিয়ে কে কি কথা বলতেছে এবং ডক্টর ইউনূস কি বলতেছে। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন বিএনপিকে নিয়ে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। কষ্ট করে বলতে চাই, এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে, একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে, সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে। এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে, জনমত গঠনের ভিত্তিতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক কাঠামোর যে বিষয়টি সেটি নিয়ে চিন্তা করা যেতে পারে। বিএনপি জামাত যে অগ্নি সন্ত্রাস, তারা নাকি পুলিশ নাকি তাদেরকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে নাকি সমাবেশ করতে দেয় না, তাদেরকে নাকি দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে। একটা হরিলুট চলছে, এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে। তারাও আমাদের জবাবদিহিতার ঊর্ধ্বে, তারাও ছাত্র নাগরিকের স্বচ্ছতার ঊর্ধ্বে, তারাও যে কোনো ধরনের শাসন ব্যবস্থার ঊর্ধ্বে। আমরা তাদেরকেও চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবো। আশাবাদী যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের থেকে যাবে, বিষ থাকলে একটা সমাধানে হবে না। তো আপনি বলছেন, আমি বলছি আপনার একটা অংশ, কিন্তু আরো বিষয় আছে। আপনারা তো এখানে দেখলেন যে সমন্বয়করা সহ আরো অনেকে কি বলতেছে। এটা কিন্তু কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছি, এখন কিন্তু বিস্তারিত সহকারে দেখাবো সবাই স্পষ্টভাবে এবং ওপেনলি কিভাবে বিএনপিকে নিয়ে কথা বলতেছে এবং তাদের ক্ষমতা নিয়ে কথা বলতেছে। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর আপনার মতামত করবেন। হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি, সেই যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটির সাথে আমরা এটা কখনো যায় না। যেমন আমি কয়েকটি উদাহরণ দিই। আমরা নিজে বিভিন্ন ভাইরাল ভিডিও দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। এরকম অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সাংবাদিক ভাই বোনদের উপরে হামলার বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করেছি। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, যেই স্পিরিটটিকে সামনে রেখে আমরা এই গণবিপ্লবটি করেছি, 16 বছরে যে নির্যাতন, নিপীড়ন কিংবা মানুষের যে প্রকাশ করার, যে কোনো অনুভূতি প্রকাশ করার, কথা বলার যে অধিকারটি ছিল, সেটি যে হরণ হয়েছিল, এই সব কিছু দুর্নীতি থেকে শুরু করে নিপীড়ন, অত্যাচার, এগুলোর বিরুদ্ধে গিয়ে কিন্তু এই গণবিপ্লব। ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে। আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে। বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয়। ছাত্র জনতা, শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন। বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে। যিনি ক্রিমিনাল, তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এইটাই আমি বিশ্বাস করি। আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই, তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। বেশিরভাগ গল্প যখন দালালের করা একটা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে। পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়োলেন্স করেছে, সরাসরি গুলি চালিয়েছে এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন তিনি আপনার 7.6 mm গুলি যিনি বিডিআর সদস্যের এই আপনার সিনাতে দেখেছেন। তো কাজে এই যে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা, সকল ধরনের অবৈধ একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন, শেখ হাসিনা এর মতো ডাকাতের মতো প্রত্যেকটি আসনে ভোট না করে, ভোট চুরি করে 300টি আসনেই তাদের সদস্য বা প্রার্থী দিয়েছে। এরপরে এই আওয়ামী লীগ আরো 50টি আসনে তাদের যারা মদতপুষ্ট তাদেরকে সংরক্ষিত আসনে বসিয়েছে। অর্থাৎ এই 350 আসনেই যারা ছিল তারা এক একজন ফ্যাসিস্ট এবং তারা ফ্যাসিস্টের আদর্শ লালনকারী। তাহলে
আপনি আমাকে বলবেন শুধু ওই 350 জন নয়, পুরো বাংলাদেশে এই ফ্যাসিস্টকে লালন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটে যে শয়তানরা বসেছিল, যে রক্তচোষা মানুষরা বসেছিল, তাদেরকে আমি কিভাবে নির্বাচনের জন্য আমার প্রতিনিধি হিসাবে নির্বাচনে দাঁড়ানোর জন্য এই অনুমতিটি দিই, সেটি এই বাংলাদেশে কোনোদিনও সম্ভব না। সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে। তো এই যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি, দানবীয় শক্তি নানানভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, সেই সরকার এবং এই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে সেটা রুখে দেওয়ার মধ্য দিয়ে স্থিতিশীল অবস্থা বজায় রাখাই এই মুহূর্তে চ্যালেঞ্জ। কাজী আমাদের অনেক ডিমান্ড আছে, অনেক কিছু বলার আছে, আজকে আমরা অত বিস্তারিত আলাপে যাই নাই। আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, কারণ আমি এইটাই, আমি আওয়ামী লীগের দালালি। সারা জীবন আপনাদের জন্য বিভিন্ন ভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি জীবনে। বাংলাদেশে ভালো মানুষকে তো আপনারা জন্মাইতেও দেন না, আপনারা বাঁচতেও দিবেন না। আরেকটা জিনিস দেখেন, বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষই তো আপনারা বাঁচাই রাখেন নাই। আরেকটা জিনিস দেখেন, আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি। এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে, যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না। সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি, এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে। সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ, সে বিরোধী মতাদর্শ হতে পারে কিংবা বিভিন্ন যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে, তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে, এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি, আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতাগুলো সমর্থন করি না। একটি দল 15-16 বছর ধরে বাংলাদেশে এই একটি রেজিম চালিয়েছে, একটি যে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে, আবার কেউ এসে যদি এটি চালায়, তাহলে আসলে পরিবর্তনটা হলো কি, লাভটি হলো কি? আমাদের প্রত্যাশার সাথে এটা কোনোদিন প্রাসঙ্গিক হয়? কখনো হয় না। তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি আসলে আমরা সত্যি করতে চাই। এবং হচ্ছে জননিরাপত্তার বিষয়টি হচ্ছে আমাদের প্রাধান্য পাবে। আসলে আরেকটি প্রশ্ন, যে অনেক ভার্সিটি বা অনেক প্রতিষ্ঠানের সমন্বয়কদের তালিকা আপনারা নিচ্ছেন এবং এখান থেকে অনেকে ধারণা করছেন যে আপনারা হয়তো ভবিষ্যতে একটা দল গঠন করবেন, সেখানে এই লিস্টটা তালিকাটা হয়তো হেল্প করবে। এটা নিয়ে আমরা স্পষ্ট করে দিতে চাই। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে, ডক্টর ইউনূস কি বলতেছে, সমন্বয়করা কি বলতেছে, সবার বক্তব্যই কিন্তু এক এক করে দেখিয়েছি, সাধারণ জনগণের বক্তব্য দেখিয়েছি, এই নিয়ে তারেক জিয়ার বক্তব্য দেখিয়েছি। দর্শক শ্রোতা, এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং বিএনপিকে নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি চান তারা ক্ষমতায় যেত নাকি চান না? এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।